সামনেই চলে এসেছে আমাদের সবচেয়ে জনপ্রিয় উৎসব কোরবানির ঈদ। এই ঈদে আমরা গরু অথবা খাসির মাংস দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে থাকি। আজকের এই পর্বে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি ৫ ধরনের রেসিপি। এই একটি ভিডিও দেখলেই আপনি পেয়ে যাবেন মাংস দিয়ে ২টি স্পেশাল রেসিপি, একটি পিঠার রেসিপি, মাংস দিয়ে একটি রাইস আইটেম এবং মাংস দিয়ে একটি নাস্তার আইটেম। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো আজকের এই সবগুলো রেসিপি তৈরি হবে একদমই ঘরোয়া মশলায়। তাহলে চলুন শুরু করছি আজকের পিঠাসহ ৫টি মাংসের স্পেশাল রেসিপি। প্রথমেই শুরু করছি ক্রিসপি কিমা আলু কাটলেট রেসিপি। তবে আজকের রেসিপিটি কিছুটা স্পেশাল। আজকের কাটলেট রেসিপিটি একটু ভিন্নভাবে তৈরি করব, কারণ আমি বিয়ার গ্রাম ও ডিম ইউজ করব না। তাহলে শুরু করলাম আজকের এই সহজ রেসিপিটি। প্রথমে আমি মিডিয়াম সাইজের ৪ পিস আলু সেদ্ধ করে নিয়েছিলাম। এখন ম্যাশ করে নিচ্ছি। খুব ভালোভাবে ম্যাশ করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ অরিগানো ও স্বাদ মতো লবণ। ভালো একটি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা। এখন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন একটু হাতে তেল মাখিয়ে আলুর মিশ্রণটি এভাবে বাটির মতো শেপ দিয়ে নিব। এটাকে বলে কাটুরি শেপ। একটু মনোযোগ দিয়ে দেখলে শেপটি পারফেক্টভাবে পেরে যাবেন। এখন এই কাটুরি শেপগুলো ২০ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। এবার আমি চুলায় একটি প্যানে নিয়ে নিচ্ছি ২ টেবিল চামচ তেল, মিডিয়াম সাইজের ২টি পেঁয়াজ কুচি, ২ টেবিল চামচ আদা ও রসুন বাটা, ৩টি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা ও সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। এখন এই মশলাগুলো ২ মিনিটের জন্য ভেজে নিব, অথবা পেঁয়াজ একটু লালচে করে নিব। ২ মিনিট পরে এবার দিয়ে দিচ্ছি ২০০ গ্রাম কিমা। এই রেসিপিতে আপনি চাইলে মাটন, চিকেন অথবা বিফ যে কোনো ধরনের কিমা নিতে পারেন। এখন বাকি মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ দিচ্ছি মরিচ গুঁড়া, হাফ চা চামচ চাট মশলা, ১ চা চামচ ধনিয়া গুঁড়া। এখন ৫ থেকে ৬ মিনিট জাল করে কিমার থেকে যেটুকু পানি বের হয়েছে এটুকু শুকিয়ে নিব। মাঝে মাঝে একটু ঢেকে রান্না করব পারফেক্টলি কুক হওয়ার জন্য। কিমা অনেকটা শুকিয়ে এসেছে। এখন 1/4 কাপ পানি দিয়ে ভালোভাবে রান্না করে নিব। আজকের কাটলেটের জন্য পুর সম্পূর্ণ রেডি। এখন আমরা ফ্রিজ থেকে সেই শেপগুলো বের করে নিব। ২০ মিনিট পরে কাটলেটের শেপগুলো বের করে নিলাম। এখন এই আলুর তৈরি শেপগুলোর মধ্যে দিয়ে দিলাম কিমার পুর। এবার প্রত্যেকটি কাটলেটের মুখ এভাবে বন্ধ করে দিব। একটু গোল শেপ করে দিয়ে দিচ্ছি। এটি দেখার সৌন্দর্যের জন্য আপনি আপনার মতো শেপ দিয়ে দিতে পারেন। এখন কাটলেটগুলো ভাজার জন্য সম্পূর্ণ রেডি। এখন মিডিয়াম আছে একটু বাদামি করে সবগুলো কাটলেট তেলে ভেজে নিব। ভাজা কমপ্লিট, এখন তুলে নিচ্ছি। আপনি চাইলে যে কোনো সস দিয়ে পরিবেশন করে নিতে পারেন। আমি এক পিস ভেঙে দেখাচ্ছি। এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ। এখন দেখাবো খুব সহজে এবং ঘরোয়া স্টাইলে রেগুলার মশলায় কিভাবে কম খরচে কালাভুনা তৈরি করা যায়। তবে আজকের কালাভুনা চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনার এক্সাক্ট রেসিপিটি নয়, এটি সম্পূর্ণ ঘরোয়া স্টাইলে তৈরি করব। আজকে রান্নাটা করার জন্য আমি এখানে ১ কেজি গরুর মাংস নিয়েছি হাড্ডি সহ এবং পিসগুলো মিডিয়াম সাইজের। আপনারা চাইলে একই প্রসেসে খাসি অথবা ভেড়ার মাংস দিয়েও রান্নাটা করতে পারেন। এখন আমি যেই পাত্রে রান্নাটা করব সরাসরি সেই পাত্রে মাংসগুলো নিয়ে নিলাম। এবার সব মশলাগুলো একে একে দিয়ে দিব। প্রথমে পেঁয়াজ কুচি দিচ্ছি হাফ কাপ, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি হাফ কাপ, রসুন বাটা দিচ্ছি ১ টেবিল চামচ, আদা বাটা দিচ্ছি ১ টেবিল চামচ,
হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, জিরে বাটা দিচ্ছি 1/2 টেবিল চামচ, ধনে বাটা দিচ্ছি 1/2 টেবিল চামচ। আপনি চাইলে ধনে ও জিরের গুঁড়ো দিয়ে দিতে পারেন। কালো গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচ, রাঁধুনি 1/2 চা চামচ। এই রাঁধুনি মশলাটা আপনি যে কোনো সুপার শপ বা মুদির দোকানে পেয়ে যাবেন। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। দিয়ে দিচ্ছি 1/2 কাপ সরিষার তেল। দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, এর মধ্যে তেজপাতা 3টি, দারুচিনি 2 টুকরো, এলাচ 4টি ও 4 থেকে 5টি লবঙ্গ ও গোলমরিচ দিয়ে দিচ্ছি। এখন সব মশলাগুলো খুব ভালোভাবে মাখাতে হবে যতক্ষণ না পেঁয়াজ নরম হচ্ছে এবং মাংসে পানি ছাড়বে। অবশ্যই খুব সুন্দরভাবে ম্যারিনেট করতে হবে। তবে এই রান্নায় অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন, তাহলে স্বাদটা ভালো আসবে। ভালোভাবে কষলে মাখিয়ে নিলাম। এখন 1 ঘন্টার জন্য এভাবে রেস্টে রেখে দেব। আপনার হাতে সময় কম থাকলেও 30 মিনিটের জন্য রেখে দেবেন ম্যারিনেট করে। 1 ঘন্টা পরে হাঁড়িটি সরাসরি চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম হাই হিটে 5 মিনিট রান্না করব। তবে কালাভুনা রান্নায় পেঁয়াজ বেরেস্তা অবশ্যই দিতে হবে এবং সরিষার তেল দিয়ে রান্না করতে হবে, তাহলে স্বাদটা ভালো আসবে। আবারও ঢেকে মিডিয়াম আঁচে 20 থেকে 25 মিনিটের জন্য রান্না করে নিব, যাতে মাংসের পানিটা আরও বের হতে পারে। দেখতে পাচ্ছেন মাংসটা সাইজে অনেকটা ছোট হয়ে আসছে। এখন আবার একটু নেড়ে 1 ঘন্টার জন্য একদম লো আঁচে ঢেকে দিব। তবে বারবার ঢাকনা খুলে নেড়ে দিতে হবে এবং একসময় দেখবেন পানিটা অনেক গাঢ় হয়ে আসছে। সো বারবার নেড়ে দিলে নিচ থেকে পড়ে যাবে না। তবে এভাবে কষাতে কষাতে একসময় দেখবেন মাংসের কালারটা চেঞ্জ হয়ে আসছে, তবে পড়ে যায়নি। যখন পানিটা একদম শুকিয়ে যাবে তখন নিচ থেকে যেন পড়ে না যায়, এজন্য অল্প পরিমাণে গরম পানি দিয়ে একটু মেশাতে হবে। কোনোভাবেই একেবারে বেশি পানি দেওয়া যাবে না। বেশি পানি দিলে আবার মশলার কালারটা আগের ফর্মে চলে আসে। যখন দেখবেন মশলা শুকিয়ে নিচে লেগে যাচ্ছে, তখন একটু একটু করে গরম পানি দেবেন। এভাবে 1.5 ঘন্টার মতো রান্না করে নিলাম। দেখতে পাচ্ছেন মাংসের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে আসছে। এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। আরও কয়েক মিনিট জাল করার পরে যখন আপনার মনের মতো কালার চলে আসবে, সেই পর্যায়ে মাংসে বাগার দিতে হবে। আমি ছোট একটি প্যানে 1/2 কাপ নিচ্ছি সরিষার তেল, কিছু শুকনো মরিচ, 1 টেবিল চামচ দিচ্ছি আদা কুচি এবং 1 টেবিল চামচ রসুন কুচি। এখন বাগারটা 2 মিনিট জাল করে রেডি হলেই সাথে সাথে পাশের চুলায় কষাতে থাকা মাংসের মধ্যে ঢেলে দিতে হবে এবং একটু নেড়ে মিশিয়ে দিতে হবে। এখন আমি ঢেকে 5 মিনিট রান্না করব, যেন বাগারের সুগন্ধটা মাংসের মধ্যে পাওয়া যায়। আপনি চাইলে এখন চুলা থেকে নামিয়ে নিতে পারেন, তবে আরও 5 থেকে 10 মিনিট জাল করলে মাংসের কালারটা একটু কালো হবে। আজকের কালো ভুনাটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি সার্ভ করে নিব। কালো ভুনা অবশ্যই একটু গরম গরম সার্ভ করবেন। এই কালো ভুনাটা আপনি চাইলে সাদা ভাত অথবা খিচুড়ির সাথে সার্ভ করতে পারেন, তবে এটি সাদা ভাতের সাথে বেশি ভালো লাগে। যেহেতু এই কালা ভুনাটা একদম ঘরোয়া মশলায় সহজে করা যাবে, সো অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন এবং কেমন হয়েছে এটা কমেন্টে জানাবেন। এবার চলে এলাম সবচেয়ে সহজ নিহারি রান্নার রেসিপিতে। আজকে খুবই শর্টকাটভাবে এই মজার নিহারিটা রান্না করে দেখাবো। নিহারি কিন্তু এক এক অঞ্চলে এক একভাবে রান্না হয়, তবে আজকের এই রেসিপিটি একদম ঘরোয়া মশলায় অল্প সময়ে চটজলদি তৈরি করে দেখাবো, আর খেতেও হবে অসম্ভব মজা। নিহারিটা রান্নার জন্য প্রেসার কুকারটি চুলায় বসিয়ে দিলাম। এখন এতে 3 কেজি প্রসেস করা খাসির নিহারি নিয়ে নিচ্ছি। এবার এতে মশলাগুলো দিয়ে দিব। মশলা হিসেবে প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
যেহেতু এখানে কাঁচামরিচ ও গুঁড়োমরিচ দুটোই ব্যবহার করেছি, তাই ঝালের পরিমাণটা নিজের স্বাদ মতো দিতে পারেন। তবে ঝাল খুব বেশি হলে নিহারির অথেন্টিক স্বাদটা নষ্ট হয়ে যাবে। গোটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 পিস দারুচিনি, 7 থেকে 8টি এলাচ, 7 থেকে 8টি লবঙ্গ ও হাফ চা চামচ আস্ত গোলমরিচ এবং 2টি তেজপাতা। আমি যেহেতু প্রেসার কুকারে রান্নাটা করছি, তাই পানিটা খুব বেশি শুকাবে না। এখানে সেই অনুযায়ী 2 লিটারের মতো পানি দিয়ে দিলাম। তবে নর্মাল পাত্রে রান্না করলে পানির পরিমাণটা আরও বেশি লাগতে পারে, সেটা বুঝে পানিটা দিবেন। নিহারিটা সাধারণত খুবই রিচ, তাই এখানে কোনো তেল ব্যবহার করছি না, তবে বাগারের সময় সামান্য তেল ব্যবহার করব। সব কিছু মিক্স করে প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে চুলার মিডিয়াম লো হিটে এটিকে ঘড়ি ধরে রান্না করব 40 মিনিট। গরুর নিহারি রান্নায় সময়টা একটু বেশি দরকার হয়, তবে খাসির নিহারি রান্নায় 35 থেকে 40 মিনিট সময়টাই আনাফ। তবে এই সময়ের মধ্যে প্রেসার কুকারে কয়টি সিটি উঠবে সেটি কোনো বিষয় না, কারণ অনেক সময় ব্র্যান্ড অনুযায়ী প্রেসার কুকারের নিয়মগুলো আলাদা হয়। যেমন ধরুন, আমার এই প্রেসার কুকারে লো আছে সিটি ওঠে না, এবং লো মিডিয়াম আছে একটি সিটি আসতে মোটামুটি 1 ঘন্টা দরকার হবে। ঠিক 40 মিনিট পরে চুলাটা বন্ধ করে প্রেসার কুকারের বাষ্পটা বের করে ঢাকনাটা খুলে নিলাম। এই পর্যায়ে নিহারিটা একদম সিদ্ধ হয়ে গেছে, তবে ঝোলটা এখনও কমেনি। এবার চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে আরও 8 থেকে 10 মিনিট জাল করে ঝোলটা কিছুটা কমিয়ে নিব। এর মাঝে আমি নিহারিতে ইউজ করার জন্য খুবই স্পেশাল একটি মিক্সচার তৈরি করব। এই মিক্সচারটি নিহারির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দিবে। এই মিক্সচারের জন্য আমি 3 টেবিল চামচ তরল দুধের সাথে 1 টেবিল চামচ চালের গুঁড়া ও 1 চা চামচ চিনি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার এই মিক্সচারটি নিহারির মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে আরও 5 মিনিট জাল করে নিব। এবার বাগার তৈরির জন্য আমি পাশের চুলায় একটি প্যানে 1/4 কাপের মতো রান্নার তেল নিয়ে হালকা গরম করে কয়েকটি আস্ত শুকনো মরিচ 1 মিনিটের মতো ভেজে নিব। এবার এতে আধা কাপ পেঁয়াজ কুচি ও 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে বেরেস্তার মতো ভেজে নিব। এখন পেঁয়াজটা হালকা বাদামি হয়ে এসেছে। এবার এতে 1 চিমটি আস্ত জিরা দিয়ে দিচ্ছি। এই জিরাটা দেওয়ার 20 সেকেন্ডের মধ্যে ফোড়নটা হয়ে যাবে। এবার এটাকে সঙ্গে সঙ্গে ঢেলে দিতে হবে পাশের চুলায় জাল হতে থাকা নিহারির মধ্যে। এবার এতে দিয়ে দিব 1 চা চামচ গরম মশলার গুঁড়া ও 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এবার সব কিছু হালকা মিক্স করে চুলার জালটা বন্ধ করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। এবার কিন্তু পরোটা, ময়দা কিংবা চালের রুটির সাথে এই গরম গরম নিহারিটা পরিবেশনের পালা। নিহারি কিছুটা ঠান্ডা হলেই কিন্তু অনেকটা ঘন হয়ে আসে, তাই গরম গরম পরিবেশন করাই ভালো। পরিবেশনের সময় কিছুটা ধনেপাতা ও আদা কুচি দিয়ে দিলাম। চাইলে এখানে ধনেপাতা ও আদা কুচির সাথে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিতে পারেন। আজকের রেসিপিটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আপনারা কোন ধরনের রেসিপি দেখতে চাচ্ছেন সেটিও আমাকে জানাতে পারেন। এই নিহারি রেসিপিটি বাসায় অবশ্যই তৈরি করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। নিহারির পরে এখন আমি তৈরি করে দেখাবো মাংস দিয়ে একটি রাইস আইটেম। এটি হলো খুব সহজ একটি বিরিয়ানির রেসিপি। আজকের রেসিপি বিফ বিরিয়ানি। আজকের বিরিয়ানির স্বাদ অন্য যে কোনো বিরিয়ানির থেকে আলাদা হবে, কারণ আজ আমি রেডিমিক্স এবং ঘরোয়া মশলার কম্বিনেশনে এই বিরিয়ানিটি রান্না করব। তাহলে শুরু করছি। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। বিরিয়ানিতে সবসময় রসুনের পরিমাণটা কম দিতে হবে, কারণ রসুন বিরিয়ানির ফ্লেভারটা নষ্ট করে দিবে। এতে গোটা মশলা হিসেবে দিয়ে দিচ্ছি কয়েক পিস আস্ত গোলমরিচ, 8 থেকে 10টি লবঙ্গ, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, হাফ টেবিল চামচ জিরার গুঁড়া, সামান্য কিছু স্টার মশলা, 5টির মতো এলাচ, হাফ চা চামচ শাহি জিরা ও কয়েক পিস দারুচিনি। এখানে মাংসের পরিমাণ অনুযায়ী 4 টেবিল চামচ টক দই দিয়ে দিব। বিরিয়ানির রেসিপিতে অবশ্যই টক দই ব্যবহার করতে হবে। এরপরে এতে দিয়ে দিব একটি তেজপাতা ও 1 প্যাকেট রেডিমিক্স বিরিয়ানি মশলা। 1 কেজি চালের বিরিয়ানির জন্য অবশ্যই এখানে 2 প্যাকেট মশলা ব্যবহার করবেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন মশলাগুলো খুব ভালোভাবে মাংসের সাথে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করার পরে 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। আমার হাতে আজকে সময় কম, তাই 20 মিনিটের জন্য রেস্টে রাখছি। আপনি চাইলে 1 ঘন্টার জন্য রেস্টে রাখতে পারেন, তাহলে বিরিয়ানিটা আরও জুসি হবে। ফিরে এলাম 20 মিনিট পরে। এখন মাংসটা মিডিয়াম আঁচে খুব ভালোভাবে কষিয়ে নিব। মাংসটা খুব ভালোভাবে কষাতে হবে, তাহলে মাংসের ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা 2টি বড় সাইজের পেঁয়াজের বেরেস্তা। আরও দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ।
এই মরিচগুলোতে ঝালের পরিমাণ খুবই কম, এখানে শুধু ফ্লেভারের জন্য কাঁচা মরিচগুলো দিলাম। এখন মাংসটা ঢেকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তবে কিছুক্ষণ পরে পরে ঢাকনাটা উঠিয়ে মাংসটা অবশ্যই নেড়ে দিতে হবে, কারণ এখানে কিছু মশলা ব্যবহার করেছি, তাই প্যানের নিচে পুড়ে লেগে যেতে পারে। এভাবে মাংসে মশলার পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নিব। মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার দেখতে পাচ্ছেন মাংসের কালার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এখন মাংস সিদ্ধ হওয়ার জন্য এতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। চাইলে এখানে আপনি গরম পানি অথবা কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন। এবার মাংসটাকে আমি 70%-এর মতো সিদ্ধ করে নিব। এখানে মাংসটা পুরোপুরি সিদ্ধ করতে হবে না, কারণ চালের সাথে বাকিটা সিদ্ধ করে নিব। তবে বিরিয়ানির মাংস কখনোই শক্ত রাখা যাবে না, এটা 100% সফট করতে হবে। যদি বিরিয়ানির মাংসটা পুরোপুরি সিদ্ধ না হয় তবে সেটিকে কখনোই 100% পারফেক্ট বিরিয়ানি বলা যাবে না। মাংসটা এভাবে রান্না হওয়া অবস্থায় অন্য চুলায় আমি বিরিয়ানির রাইসটা রেডি করে নিচ্ছি। এর জন্য প্যানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ রান্নার তেল ও 1 টেবিল চামচ ঘি। এতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি। আরও দিয়ে দিচ্ছি 3টি এলাচ ও 1টি তেজপাতা। এখন পেঁয়াজটা 2 মিনিটের মতো ভেজে নিব। এখানে আমি আগে থেকেই 500 গ্রাম পোলাওয়ের চাল ধুয়ে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এবার দিয়ে দিলাম চালটা ও সাথে 1 চা চামচ চিনি। চিনি দেওয়ার জন্য বিরিয়ানিটা ঝরঝরে হবে। চালটা 5 মিনিট হাই হিটে কষিয়ে এর মধ্যে মাংসটা দিয়ে দিব। মাংসের পানি শুকিয়ে 70%-এর মতো সিদ্ধ হয়েছে। এখন মাংসটা চালের মধ্যে দিয়ে দিব। এখন মাংস ও চালটা খুব ভালোভাবে মিক্স করে 3 থেকে 4 মিনিটের মতো হাই হিটে জাল করে নিব। এবার দিয়ে দিব কয়েক টুকরো ভেজে রাখা আলু। আলুটা আমি শুধু কেটে ধুয়ে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট তেলে ভেজে নিয়েছিলাম। এই ভাজা আলুটা দিয়ে দিলাম। চাল ও মাংসটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব 1 লিটার ফুটন্ত গরম পানি। পানিটা অবশ্যই ফুটন্ত গরম হতে হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ টিপস হলো, সবসময় যতটা চাল নেবেন তার ডাবল পানি দিবেন এবং পানিটা অবশ্যই ফুটন্ত গরম হতে হবে। এখন দিয়ে দিব 1 চা চামচ ঘি ও 1 টেবিল চামচ কিশমিশ। এটি সম্পূর্ণ অপশনাল। এখন ঢেকে মিডিয়াম আঁচে কিছুক্ষণ রান্না করে নিব। এখন ঢাকনা তুলে পানিটা শুকিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ লিকুইড মিল্ক। এবার নেড়ে মিক্স করে নিব। রান্নাটা হয়ে গেছে। তবে বিরিয়ানিটা সম্পূর্ণ ঝরঝরে হওয়ার জন্য একদম লো আঁচে একটি লোহার তাওয়ার উপরে প্যানটি ঢেকে বসিয়ে রাখবো 20 থেকে 25 মিনিটের জন্য। এখানে ফ্লেভারের জন্য 1 চা চামচ কেওড়ার জল দিয়ে দিলাম। এখানে চাইলে আপনি গোলাপ জল ব্যবহার করতে পারেন। আপনি যদি আজকের রেসিপি ফলো করে বিরিয়ানি তৈরি করেন তাহলে মাংসটা হবে একদম সফট এবং রাইসটা হবে একদম ঝরঝরে। এবার বিরিয়ানিটা সার্ভ করে নিচ্ছি। ইজি রেসিপিস বাই নাদিয়ার আজকের পর্বটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। পরবর্তী পর্বে আপনারা কোন ধরনের রেসিপি দেখতে চাচ্ছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে বিরিয়ানিটা সার্ভ করে নিলাম। আজকের বিরিয়ানির রেসিপিটি আমার বড় বোনের থেকে নেওয়া। আপুর হাতের এই রান্নাটা যারা একবার খেয়েছেন তারা আবারও দ্বিতীয়বার খেতে চেয়েছেন। এই বিরিয়ানিটা এতটাই মজার হয়। এই বিরিয়ানির রেসিপিটি দেখে অবশ্যই আপনার আইডিয়া হয়েছে, যখনই আপনার হাতে কম সময় থাকবে তখন যদি আপনার অথবা আপনার পরিবারের কারো বিরিয়ানি খেতে ইচ্ছা হয় তখনই এই রেসিপিটি তৈরি করতে পারবেন। বিফ বিরিয়ানির পরে এবার নিয়ে এলাম চালের গুঁড়ার রুটি। এই রুটি আপনি যে কোনো মাংসের ঝোল দিয়ে খেতে পারেন, তবে আজ হাঁসের মাংসের সাথে সার্ভ করব। এই চালের গুঁড়ার রুটি বরিশালের 2 ঈদে খুবই জনপ্রিয় একটি রেসিপি। তবে এই রেসিপি অনেকের কাছেই কঠিন, কারণ তাদের রুটি ফুলকো হয় না এবং সফট হয় না। আজ আমি সব ধরনের টিপস সহ চালের গুঁড়ার রুটি তৈরির সঠিক পদ্ধতি A to Z দেখাবো। এর জন্য প্রথমে আমি চুলায় প্যানে 1.5 কাপ পানি নিয়ে নিচ্ছি। এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি এখানে যেই চালের গুঁড়োটা নিয়েছি এই চালের গুঁড়োটা একদম স্বাভাবিক, খুব বেশি শুকনো অথবা ভেজা না। তাই এখানে আমি 2 কাপ চালের গুঁড়ার জন্য 1.5 কাপ পানি নিয়েছি। আপনি পানির পরিমাণটা এমনভাবেই নেবেন যেন গুঁড়াটা সিদ্ধ হওয়ার পরে অনেকটা ঝরঝরে থাকে, একদম যাতে দলা পেকে না যায়। এখন এতে দিয়ে দিব 2 কাপ চালের গুঁড়া। এখন উপর থেকে এভাবে সমান করে দিব। সমান করার ফলে পানিটা উপচে পড়ে যেতে পারে, তাই এভাবে কয়েকটি ফাঁকা করে দিব। এতে পানিটা উপচে পড়বে না এবং গুঁড়াটা খুব ভালোভাবে বয়েল হবে। চুলার আঁচ অবশ্যই এভাবে মিডিয়াম টু লো রাখতে হবে।
কারণ গুঁড়া সিদ্ধ করার জন্য চুলার আঁচ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখন ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য এভাবে ঢেকে রাখবো। 4 মিনিট পরে ঢাকনাটা তুলে চালের গুঁড়োটা খুব ভালোভাবে নেড়ে এভাবে মিক্স করে নিব। চালের গুঁড়োটা মিক্স করা অবস্থায় চুলার আঁচ একদম লো রাখতে হবে। এখন আমি চুলার আঁচটা একদম লো করে নিয়েছি, কারণ পানিটা অনেকটা শুকিয়ে গেছে, তাই মিডিয়াম আঁচে রাখলেও ডোটা পড়ে যাবে। আমার মিক্স করা কমপ্লিট। এখন একদম লো আঁচে 7 থেকে 8 মিনিটের জন্য ঢেকে রাখবো। আমার ডো রেডি করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। এখন চওড়া পাত্রে ঢেলে ডোটা কিছুটা ঠান্ডা করে নিব। এখন ডোটা মথে নিব, তাই ওপর থেকে এভাবে কিছু নর্মাল পানি ছিটিয়ে নিচ্ছি। আপনি যখন ডোটা মথে নেবেন তখন অবশ্যই এভাবে পানি ব্যবহার করবেন। কিছুটা মথে নেওয়ার পরে যখন দেখবেন ডো হাতে লেগে আসছে, তখন আপনার হাত পানিতে ভিজিয়ে আবার ডো মেখে নেবেন। এভাবে 15 মিনিটের মতো ডোটা মথে নিতে হবে, তাহলেই রুটিগুলো ফুলকো হবে। আমি এখানে ডোটা 2 ভাগ করে নিলাম, কারণ এতটা ডো একবারে খুব সুন্দরভাবে মিক্স হবে না, তাই আমি দুটো ভাগ করে নিলাম। আপনারা আপনাদের সুবিধা মতো এভাবে ভাগ করে নেবেন। আমি যেই প্রসেসে মথে নিচ্ছি এই প্রসেসটা সম্পূর্ণ ফলো করবেন। এখানে আমি একই ডিরেকশনে লম্বালম্বিভাবে মথে নিচ্ছি। খুব ভালোভাবে মথে নিলাম। এবার প্রথমে আমি গোল করে শেপ দিয়ে নিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন আমি লম্বালম্বিভাবে একটা শেপ দিচ্ছি, অনেকটা শিল পাটার শিলের মতো। আপনি কিছুটা খেয়াল করে দেখলেই পেরে যাবেন। শেপ দেওয়ার সময় সামান্য চালের গুঁড়া ছিটিয়ে নেবেন, তাহলে আর প্লেটের সাথে বা যেই পাত্রটি তৈরি করবেন এর সাথে লেগে যাবে না। এখন এই ডোটা একটু পাতলা করে কেটে নিব, কারণ এই শেপগুলো থেকেই রুটি তৈরি করব। এর জন্য নিয়ে নিলাম কাঁথা সেলাইয়ের সুতা। এভাবে সুতা পেঁচিয়ে এভাবে গোল করে কেটে নিব। এই প্রসেসটা আপনি একবার দেখলেই পেরে যাবেন। তবে সুতো দিয়ে কাটার এই প্রসেসটি আপনার কাছে কঠিন মনে হলে যেভাবে আপনি ময়দার ডো দিয়ে রুটি তৈরি করেন সেম প্রসেসে সবগুলো রুটি তৈরি করে নিতে পারেন। কাটার সময় সব পিসগুলোতে এভাবে কিছুটা চালের গুঁড়ো দিয়ে রাখতে পারেন। কাটার সময় এভাবে কোনো ছিদ্র বের হলে আমরা ডো দিয়ে এটা ঢেকে দিব, কারণ রুটি বেলার সময় এই ছিদ্রের মধ্যে চালের গুঁড়া ঢুকলে রুটি খুব সুন্দরভাবে ফুলকো হবে না। আপনারা অবশ্যই আমার ইজি রেসিপিস বাই নাদিয়ার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম ফলো করবেন, আর বেশি ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে কোন ধরনের রেসিপি ভালো লাগে সেটিও আমাকে কমেন্টে জানাতে পারেন। এভাবে সবগুলো পিস সুতো দিয়ে কেটে নিলাম। এখন আমরা রুটি বেলে নিব। ঠিক আটা অথবা ময়দা দিয়ে যেভাবে রুটি তৈরি করি ওভাবেই রুটিটা তৈরি করে নিব। তবে এই রুটিগুলো খুব বেশি মোটা রাখা যাবে না, তাহলে খেতে খুব একটা টেস্টি হয় না। চালের গুঁড়োটা ব্যবহার করে রুটি বেলে নিব। আজকের এই রেসিপিতে কোনো প্রকার ময়দা অথবা আটা ব্যবহার করা যাবে না, কারণ এই রেসিপির অথেন্টিক স্বাদ হচ্ছে চালের গুঁড়া। আজকের চালের গুঁড়ার রুটির এই রেসিপিটি বরিশালে হাঁসের অথবা গরুর মাংসের পাতলা ঝোল দিয়ে খুবই জনপ্রিয়। তবে রুটিগুলো খুব বেশি মোটা রাখা যাবে না। এভাবে সবগুলো রুটি বেলে নিলাম। এখন রুটিগুলো আমি একটি তাওয়ায় ভেজে নিব। তাওয়াটা সামান্য গরম করে এতে দিয়ে দিলাম 1 পিস রুটি। প্রথমে রুটির এই সাইডটা 1 মিনিটের জন্য ভেজে নিব। এখন চুলার আঁচ একদম লো মিডিয়ামে রাখতে হবে। যখনই রুটিটা ফুলতে শুরু করবে তখনই উল্টে দিতে হবে। এই পাশ যখন আবার কিছুটা ফুলে আসবে তখন আবার উল্টে দিব। রুটিটা ভাজার সময় উপর থেকে এভাবে একটু প্রেস করে দিলে রুটিটা খুব দ্রুত ফুলে যাবে। যখনই এভাবে রুটিটা ফুলতে শুরু করবে তখন চুলার আঁচটা কিছুটা বাড়িয়ে দিব। চুলার আঁচ হাই করলে রুটিটা পড়ে যাওয়ার চান্স থাকে, তাই পুরোপুরি ফুলে ওঠার আগ পর্যন্ত রুটিটা বারবার উল্টে দিবেন। রুটি ফুলে গেছে, এখন এভাবে 2 সাইড থেকে চাপ দিয়ে ভাঁজ করে তুলে নিব। এখন তাওয়ায় আরেক পিস রুটি দিয়ে নিলাম। সবগুলো রুটি এভাবে ভেজে নিব। আপনি যদি রুটির ডো সঠিকভাবে তৈরি করেন তাহলে প্রত্যেকটি রুটি এভাবে ফুলবে। তবে রুটি ফোলার জন্য অবশ্যই আপনাকে ডো খুব ভালোভাবে মথে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার সবগুলো রুটি ফুলকো হয়েছে আর আমি এভাবে ভাঁজ করে নিয়েছি। ফুলকো রুটি এভাবে ভাঁজ করে নেওয়ার জন্য রুটির টেস্ট অসাধারণ হয়। আপনি সেম প্রসেসে রুটিগুলো তৈরি করলে অবশ্যই আপনার রুটিগুলো ফুলকো হবে এবং সফট হবে। আমি আজকে হাঁসের মাংসের সাথে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। তবে সময়ের স্বল্পতা এবং ভিডিওটি বড় হয়ে যাবে, তাই আজকে আমি হাঁসের মাংসের রেসিপিটি দেখাচ্ছি না, হয়তো অন্য কোনো দিন দেখিয়ে দিব। বরিশালের মানুষ চালের রুটি এভাবে ঝোলে ডুবিয়ে খেতে পছন্দ করেন, তাই এই প্রসেসটিও আপনাদের সাথে শেয়ার করলাম।
আজকের পর্বে যেহেতু ঈদের জন্য আমি 5টি রেসিপি তৈরি করে দেখালাম, তাই অবশ্যই আপনাদের আজকের পর্বটি ভালো লাগবে। বাসায় সবগুলো রেসিপি তৈরি করবেন এবং আজকের পর্বটি কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।